নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। শুধু মনটা খারাপ যে আগের চ্যানেলটা, যেটা এই নামেই ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। অনেক অনেক সাবস্ক্রাইবার আমার হাত ধরেছিলে তোমরা এসে, তাদের আর আমি খুঁজে পাচ্ছি না। মনটা খুব খারাপ ওই জন্য। কিন্তু আমি তো আবার নতুন করে শুরু করেছি, নিশ্চয়ই তোমরা ফিরে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি সবসময় ঈশ্বরের ওপর বিশ্বাস করে চলি। আমি মনে করি যা হয় বা যা হবে সবই ওনার ইচ্ছে হবে। ভালো হলেও ওনার ইচ্ছে হবে, মন্দ হলেও ওনার ইচ্ছে হবে। তাই জন্য আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমার পুরনো ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবার্সরা আবার ফিরে এসে আমার হাত ধরবে। তো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, ঈশ্বর তোমাদের খুব ভালো করুন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তাদের যদি আমার ব্লগটা, আমার বক্তব্য, আমি যে সাধারণভাবে বলি কথাবার্তা, এটা যদি তোমাদের একটুও মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমার খুব দরকার ইন দ্য সেন্স যে এখান থেকে টাকা পেলেই যে আমার খাওয়া জুটবে তা কিন্তু না। আমার খাওয়া পড়া হয় এবং খুব যে সচ্ছল আমি বলবো না, কিন্তু চলে যায়। এটা এই চ্যানেল শুরু করার একটি কারণ হলো আমি দেখিয়ে দিতে পারি যে এই বয়সেও এসে, এই জুলাই মাসে আমার 57 হয়ে যাবে, 57 হয়ে যাবে, এই বয়সে এসেও আমি কিছু করতে পারি যেটা আমি আমার পরিবারের লোকেদের দেখাতে চাই। হোম মেকার মানে আমাকে তো একটা রিজেকশনের খাতাতেই ফেলেছিল যে বাড়িতে বসে কি আর করো, কিন্তু বাড়িতে বসে একটা হোম মেকারের অনেক কাজ থাকে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। এবং আমি শুধু ঘরেই কাজই করি না, আমি বাজার হাট, এমনকি মাছের বাজার মানে আঁশের বাজার এবং নিরামিষের বাজার এবং মুদিখানার বাজার সব আমি করি। কিন্তু কে বুঝবে এটার মধ্যেও যে কত কষ্ট হয় শারীরিক, কজন আর সেটা বোঝে? যারা আমার মতন গৃহবধূ, যারা আমার মতন কাজকর্ম করে থাকে, তারাই একমাত্র বোঝে। তো যারা এই কথাগুলো বলে যে হোম মেকার বা গৃহবধূ আর কী কাজ, বাড়িতেই তো থাকো, তাদের আমি একটা উচিত জবাব দিতে চাই। তাই জন্য আমার এই চ্যানেলটা খোঁজা। আর আরেকটা কারণ হলো, আমি যে আমার জীবনের সত্যি ঘটনাগুলো তোমাদের কাছে তুলে ধরি। পরম গুরু হলো আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথ, তার নাম নিয়ে আমি প্রত্যেক দিন ব্লগটা শুরু করি। কাজেই প্রত্যেকটা ঘটনা সত্যি, গুরুদেবের নাম নিয়ে আমি একটা বর্ণ বানিয়ে বা মিথ্যাচার করি না। তো এটাও একটা কারণ যে আমার এই সাধারণ কথাবার্তা, আমার জীবনের সমগ্র উপলব্ধি এবং এই সব কথা তোমরা শোনো এবং অনেকে শোনো, শুনে যদি কিছু উপকার হয় বা তোমাদের মনোরঞ্জন করতে পারি, তাই জন্যই আমার এই চ্যানেল খুলে বসা। কেমন? তো আজকে আমি অনেক কথা বললাম, এরপরে আমি আজকে যে জন্য বসেছি, মানে যেই বক্তব্য তোমাদের কাছে বলবো সেটাই শুরু করি। আজকে আমি বলবো আমার মেজ মাসির কথা, কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা, বলতে পারো একটা ভৌতিক ঘটনা। আমার মেজ মাসি বিয়ে হয়েছিল তোমার ওই কাকুরগাছির ওখানে যে কবরস্থানটা আছে না, বাগমারি কবরস্থান, ওখানেই তার উল্টো দিকে, কবরস্থানের উল্টো দিকের রাস্তায় একটি ফ্ল্যাট বাড়িতে আমার মাসিমা, তাকে আমি মাসিমা বলতাম, মাসিমা, মেসোমশাই এবং তাদের একটিমাত্র মেয়ে আমার দিদি, আমার থেকে প্রায় 4 বছরের কাছাকাছি বড়, পুরো 4 না হলেও আবার 3.5 না, মানে মাঝামাঝি, বুঝতে পারছো? ও বড়, তাদের নিয়ে তারা থাকতো, তাদের এক সুখের সংসার ছিল এবং অত্যধিক সচ্ছল সংসার। মেসোমশাই আগে কোনো কোম্পানিতে মানে প্রাইভেটে কোথাও কাজ করলেও পরবর্তীকালে সেই কাজ ছেড়ে দিয়ে সে ব্যবসা আরম্ভ করেছিল। কল, টিউবওয়েল, এইসবের যে পার্টস, লোহার, ওই ব্যবসা, ওই ফ্যাক্টরি ছিল, কারখানা ফ্যাক্টরি ছিল, ওই পার্টসগুলো সে
কারখানায় তৈরি করা হতো কর্মচারীদের দ্বারা অবশ্যই। উনি সেই কোম্পানির ওনার ছিলেন, মালিক ছিলেন। তাই অবস্থা খুবই ভালো ছিল। মানে সেই সময়, মানে এটা আমি বলছি আমি 1986 সালের কথা আমি বলছি, মানে তার আগের কথা। 86 সালে ঘটনাটাই আজকে তোমাদের কাছে আমি বলতে চাইছি, কিন্তু তার আগে থেকে ওরা খুব সচ্ছল এবং তারা মনে করলেই, যেহেতু আমার বাপের বাড়ি নিউ মার্কেটের কাছে, মাঝে মাঝেই আমার মাসিমা তার মেয়েকে নিয়ে চলে আসতো আমাদের বাড়িতে এবং নিউ মার্কেট থেকে তারা জামা কাপড়, জুতো, বড় বড়, তখন তো মল ছিল না, ওখান থেকেই ওরা কেনাকাটা করতো এবং মাসে 2-3 বার হলেও, মানে এত ওদের পয়সা করে তারা অ্যাফোর্ড করতে পারতো। বাড়িতে খাওয়া দাওয়া, জিনিসপত্র কিছুই অভাব ছিল না। মানে তখনকার দিনে যা যা থাকা প্রয়োজন সব কিছু ছিল এবং অত্যধিক মাত্রায় ছিল। তো ভালো, আমিও মাঝে মাঝে, মানে গরমের ছুটি হতো, আমি গিয়ে থাকতাম। মেসোমশাই সোনা, মানে মাসিমার সোনা দানারও অভাব ছিল না। আমার দাদুও কিছুটা দিয়েছিল এবং মেসোমশাই প্রায় প্রতি 2-1 বছর অন্তর অন্তর ভারী ভারী সোনার গয়না মাসিমাকে দিত এবং সেটা তো অবভিয়াসলি আমার দিদি পাবে পরবর্তীকালে ছিল। আর ও, মানে মেসোমশাইয়ের মধ্যে খাবার যেমন লোভ ছিল, স্প্রিয়া ছিল, বেস্ট মার্কেট থেকে মাছের মার্কেট, মানে ফিশ মার্কেট যেটা ছিল তোমার মানিকতলা বাজার, সেখান থেকে সেরা মাছ, সেরা জায়গা থেকে মাংস, মাটন ছাড়া ওরা খেত না, কিনে আনতো। যেমন টাকা রোজগারের লোভ ছিল, তেমনি খাবার লোভ ছিল, তেমনি জিনিসপত্র কেনার লোভ ছিল। বাড়ি ঘর প্রায় দিনই এই কাঠের কাজ হচ্ছে, যে জিনিস আছে সেটা হয়তো 2-3 বছর পর আবার পাল্টে, আবার অন্যরকম ফার্নিচার, অন্যরকম সে মানে তোমাদের বোঝাতে পারছি, মানে এত শৌখিন ছিল নিশ্চয়ই সেই কথা। তো মেসোমশাই 86 সালে চলে গেল। মেয়ের বিয়ে দিতে পারিনি মানে খুঁতখুঁতনি, আরও ভালো সম্বন্ধ হবে, সেটা মেসোমশাইয়ের ক্ষেত্রে ছিল না, মাসিমা এবং আমার দিদি, তার কোনো ভালো সম্বন্ধ হলে এর থেকেও ভালো পাবো, এর থেকেও ভালো পাবো। আমার থেকে প্রায় 4 বছরের বড় হলেও আমার কত বড় দুটো মেয়ে, তার কিন্তু এখনো বিয়ে হয়নি এবং মেসোমশাই মাসিমাও 2018 কি, হ্যাঁ 18 সালে মারা গেছে, মানে আমার মায়ের 2 বছর আগে। তো মেসোমশাই একটু মদ্যপান করতো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা, তাসের আসর বসতো বাড়িতে এবং মদ্যপান করতো এবং মাসিমা নানা রকমের স্ন্যাক্স তৈরি করে তাদের সামনে ধরতো, তাদের বন্ধু বান্ধব বা যারা পার্টনার ছিল, হয়তো আমি তখন ছোটো, আমি ঠিক বুঝতাম না, কিন্তু যখনই যেতে বাড়ি যেতাম সন্ধ্যে 6:30-7টা থেকে ওদের আরম্ভ হয়ে যেত ওই মদের আসর এবং তাস খেলার আসর। তাস খেলা বলতে জুয়া, বুঝতে পারছো? আসর বসে যেত বাড়ির মধ্যে এবং মাসিমা দৌড়ে দৌড়ে নানা রকমের ফিশ ফ্রাই, নানা রকমের পাকোড়া, নানা রকমের জিনিস তাদের সার্ভ করতো এবং ওরা খুব গর্বিত ছিল যে এই রকম স্টেটাসে তারা বিলং করে। যাই হোক, 2086 সালের এপ্রিল মাসে মেসোমশাই বাথরুমে রাত্রিবেলা মাঝরাতে ঘুমাবার পর, মানে ঘুম থেকে উঠে টয়লেটে যেতে গিয়ে, ওয়াশরুমে যেতে গিয়ে ওখানে পড়ে সেন্সলেস হয়ে গেছিল এবং তারপরে ওরা মানে ডেকে টেকে, মানে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল নাকি শুনেছি, ফোন টোন করে নার্সিংহোমে ভর্তি করা হলো। ওই ভিআইপি রোডেরই কোনো বড় নার্সিংহোমে ভর্তি করা হলো। তো সেন্সলেস হয়ে গেছিলো, মানে কোমায় চলে গেছিলো বলতে গেলে পরে। ওখানকার ডক্টররা কোনো কথা দিতে পারছিল না, ভেন্টিলেশনে ছিল বেশ কয়েকদিন, দিন 15-20 তো বটেই। তখন মেসোমশাইয়ের আপন দিদি, উনি থাকতেন ভবানীপুরে, যেখানে ওই 23 পল্লী ঠাকুরটা হতো না, ওই রাস্তার উপর ফায়ার ব্রিগেড ওই দিকে থাকতো তখন ও, মানে ওই বিনুদি, মানে মাসিমা বলতো বিনুদি, মানে আমার দিদির পিসি, বিনু পিসি। তো বললো যে ওকে তো দেবু, মানে আমার মেসোমশাইয়ের ভালো ডাক নাম ছিল দেবব্রত নাম থেকে শর্টে দেবু। তো বললো যে দেবুকে আর ওই নার্সিংহোমে ফেলে রেখে তোমরা আর কত বিল গুনবে,
বরঞ্চ আমাদের বাড়ির কাছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল, সেখানে দাও। সেখানে দিলে পরে ওখানে অনেক রকমের ডাক্তার আসে এবং হসপিটালে ভালো চিকিৎসা হয়। তো তোমরা এখানে ভিআইপি এতেই রাখো, কিন্তু ভালোভাবে নিয়ে এসো। তো সেই মতো তখন তো ওরা অসহায়, তো ওরাও ওদের কথা শুনে নিয়ে গেল শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে। ওখানে যাওয়ার পর 2 দিন থাকার পর, ওই কোমা অবস্থায় থাকার পর 2 দিন পর ওর মানে মেসোমশাইয়ের জ্ঞান কিন্তু এসছিল। জ্ঞান আসার পর 2 দিন মোটামুটি তাকিয়ে দেখছিল, কিন্তু একটা দিক পড়ে গেছিল, মানে প্যারালাইজড হয়ে গেছিল, কথা বলার ক্ষমতা ছিল না। যেদিনকে মারা গেল দুপুরবেলা 12টার পর আমার আর এক মেসোমশাই, সে ভবানীপুরে থাকতো, সে সেদিনকে দেখতে গেছিল। ঠিক সেই সময় ওই মুহূর্তে উনি একটা কথাই বার করলেন এবং খুব হাসি মুখে বললেন মেসোমশাইকে, আমার মেয়েটা, শুধু এই কথাটা বলে উনি কাত হয়ে পড়ে গেলেন এবং ডাক্তার দেখে বললেন যে উনি এক্সপায়ার করেছেন। চলে গেলেন, কাজকর্ম, শ্রাদ্ধ, শান্তি সব মিটে গেল, হয়ে গেল। তো তারপর থেকেই না আমরা মাঝে মাঝে, আমি আর আমার মা, ছুটি ছাটা হলে পরে, আমি আগে কিন্তু মেসোমশাই বেঁচে থাকতে ওদের বাড়িতে থাকতাম, কিন্তু মেসোমশাই মারা যাবার পর ওদের বাড়িতে আর থাকতাম না। কারণ মেসোমশাই খুব স্নেহ করতেন আমাকে, মানে বলতেন আমার দ্বিতীয় মেয়ে। তা কিন্তু আমি আর মা প্রায় দিনই যেতাম, সারাদিন থেকে সন্ধেবেলা আমরা বাড়ি ফিরে আসতাম। তো এইরকম মানে চলতো। তো একবার আমরা গেছি, তখন শ্রাদ্ধ শান্তি কিন্তু মেটেনি। তো ওই হব্বিসি করে খেতে বসার আগে ওই ছাদে দিতে হয় না, তো মা আর মেয়ে গেল ছাদে। তো আমারও কিউরিওসিটি, আমি তখন ছোটো ছিলাম, তখন ক্লাস 11-এ পড়তাম, মানে মাধ্যমিক পাস করে গেছি, 86 সালের কথা বলছি। ওদের পেছন পেছন ছাদে গিয়ে, ওরা ছাদে গিয়ে খাবারটা নিবেদন করতে লাগলো, আর আমি ওই চিলেকোটার টাইপের জায়গাটায় আমি দাঁড়িয়েছি, মানে সিঁড়ি থেকে উঠে। তো ওরা যে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কেউ কোনো কাকপক্ষী খেতে আসছে না, খেতে এলো না। মানে ওটা মনে হয় কাকপক্ষীদের, মানে মনে হয়, মানে আমি জানি পরবর্তীকালে আমি জানি সেটাকে আর কি দিতে হয়, কারণ কাকের মধ্যেই বলে নাকি জমের কিছু একটা আছে, মানে আত্মা, মানে ও কাক খেলেই নাকি মানে আত্মারা কিছুটা হলেও তৃপ্ত হয়। আমি আমার মা বাবার বেলায় তো করেছি, এই জন্য আমি পরবর্তীকালে জানি, সেই সময় জানতাম না। তো আমরা নেবে এসে এবার ওরা তখন কথা বলতে পারবে না, ওটা করে ওদের মানে খেতে হবে মাটিতে বসে। তো ওরা খেতে বসেছে, তো ওদের ড্রয়িং রুমে আমি আর মা বসে। তো মা বললো, জানিস তোরা যখন ওপরে গেছিস তখন আমার আশেপাশে যেন কেউ, মানে হয় না স্পর্শ করলে বা পাশে কেউ দাঁড়িয়ে থাকলে যেরকম হয়, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না, এবং একটা যেন ফোর্স, একটা জোর কাজ করছে, যেন আমাকে ঘর থেকে বার করে দিতে পারলে বাঁচে, একটা ফোর্স কাজ করছে। এবং আমার মা বলে আমার না গাটা কিরকম ছমছম করছিল। তাই জন্য যখন আমরা নেবে এলাম না, তখন দেখি মা ওদের গেটের সামনে দাঁড়িয়ে আছে, মানে ওদের দরজা যেটা করে ফ্ল্যাট থেকে ওরা বেরোয়, মানে এই ঘটনা তো তখন আমি জানি না, বেরিয়ে এসছে। তো মা আমাকে বলে, তাও ওদের খাওয়া দাওয়া মিটলো, তারপরে আমরা বিকেলবেলা চা খেয়ে আমরা বাড়ি চলে এলাম। তারপরে শ্রাদ্ধ শান্তি মিটে গেল, সব হয়ে গেল। একদিন কি হয়েছে জানো, আমরা মেসোমশাই মানে ওদের বাড়িতে গেছি, তখন কিন্তু আমাদের বাড়িতে ফোন ছিল না, সেই বছরই আগস্ট মাসে, সেদিনকে 15ই আগস্ট 86 সালে, তখন কিন্তু আমাদের বাড়িতে ফোন ছিল না, মানে আমার বাপের বাড়িতে ফোন ছিল না, অবভিয়াসলি ওদের বাড়িতে ফোন ছিল। তো যে ফোন করে যে যাবো, আর তখন তো মোবাইল ফোনের চল ছিল না, তো আমরা এমনি গেছি। 15ই আগস্ট ছিল সেদিনকে, আমার এখনও মনে আছে, গেছি। তা ওদের কীরকম নিয়ম ছিল জানো, মেসোমশাই নিয়ম করেছে, একটা তো ফ্ল্যাট বাড়ির যে এন্ট্রেন্স, মানে ওদের ফ্ল্যাটে ঢোকার যে একটা দরজা ছিল, 3 তলায় ওদের ফ্ল্যাট ছিল, দরজা ছিল, কাঠের দরজা ছিল, সেই দরজাটার বাইরে মেসোমশাই একটা লোহার কোলাপসেবল গেট আটকে ছিল, এবং আমাদের প্রত্যেক আত্মীয় স্বজনদের বলা ছিল যখন গেটটা ভেতর দিক থেকে শুধু তালা আটকানো থাকবে, ওরা তালা চাবি আটকে রাখতো, মানে কি ভেতরে থাকলেও ওর তালা চাবিটা আটকানো থাকবে, তখন বুঝবে ভেতরে কেউ আছে, তখন বেল দেবে নিশ্চয়ই। আর যখন দেবে ভেতরেও তালা দেওয়া আছে এবং কোলাপসেবল গেটের বাইরেও তালা দেওয়া আছে, তাহলে বুঝবে বাড়িতে কেউ নেই, আমরা বেরিয়ে আছি। তো আমরা গেলাম, গিয়ে আমি যখন এটার দিকে তাকিয়ে, তখন মা বেল বাজাতে আরম্ভ করে দিয়েছে, মা আগেই দাঁড়িয়ে আছে, মা কিন্তু বেল বাজাচ্ছে।
তখন হঠাৎ আমার লক্ষ্য পড়লো ওই তালাটা, মানে ওই কোলাপসেবল গেটের ওপর। তখন আমি মাকে ডেকে বললাম, মা বেলার বাজিও না, এরা নেই, দেখো ওদের ভেতরেও তালা আটকানো, বাইরেও তালা আটকানো। তার মানে মেসোমশাই বলেছিল যে এরকম দুটো তালা থাকলে এরা নেই। মা বলে না না, এখন ওরা মা মেয়ে একা থাকে, হয়তো কোনো কারণে হাত গলিয়ে এদিকটাও আটকে রেখে দিয়েছে। তো মা সমানে বেল বাজিয়ে যাচ্ছে, আর মা বেল বাজাচ্ছে, তখন আমি না মানে মায়ের দিকে পেছন করে, মানে ফ্ল্যাটটার দিকে পেছন করে উল্টো দিকে যে ফ্ল্যাটটা আছে, সাথী দিদির ফ্ল্যাট, আমার দিদিরই বলছি, সাথী দিদির ফ্ল্যাট। ওর বিয়ে হয়ে গেছে, দুটো ছেলেদেরও বিয়ে হয়ে গেছে। তো সাথীদি যে ফ্ল্যাট, মানে সাথীদি বলে একজন থাকতো, সে তার বাবা ডাক্তার ছিল। তো ওরা ভট্টাচার্য, সাথী ভট্টাচার্য। তো আমি না ওদের দিকে তাকি, মানে ওদের গেটের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে যদি আমাদের এরকম বেলের আওয়াজটা বেশ জোরে ছিল, মানে ওরাও জানতে পারতো যে কেউ এদের এখানে এসছে, হয়তো আইহোল দিয়ে দেখছে, যদি খুলে বলে যে ওরা নেই, কারণ ওরা যখনই কোথাও যেত না ওদের জানিয়ে যেত। তবে দেখছি ওদের ওখান থেকেও কেউ দরজা খুলছে না। তো তারপরে আমি হঠাৎ তাকিয়ে দেখছি মা দৌড়ে দৌড়ে নিচে নেমে যাচ্ছে। তখন আমি চিৎকার করে বলছি, মা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? মা তখন কি বলতো, ওদের ফ্ল্যাট, এই ধরো ফ্ল্যাট থেকে বেরিয়ে যে সিঁড়িটা পড়ছে, পড়ে এসে একটা চাতাল পড়ছে, তো মা ওই সিঁড়িটা নেমে গিয়ে ওই চাতালে চলে গেছে। তো আমি চিৎকার করে বললাম, মা মা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? তো আমার এই চিৎকার শুনে ওই সাথীদিদের বাড়ি দরজা খুললো, এবং তখন সাথীদির বিয়ে হয়ে গেছে, সাথীদির মা সুজাতা আন্টি। তো দরজা খুলে বলল, তো ও তোমরা এসছো? ওরা তো নেই, ওরা না ওই বিনুদি আছে না, এতে থাকে, ওই দাদার যে দিদিটা ভবানীপুরে থাকে, ওরা ওদের বাড়িতে গেছে 2-3 দিনের জন্য বেড়াতে, চলে আসবে, হয়তো আজকেও চলে আসতে পারে বা কালকেও চলে আসতে পারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে আমি নেমে গেলাম। দেখি মা তখন আরও নেমে গিয়ে একদম ফ্ল্যাট বাড়িটার বাইরে বেরিয়ে গেছে। দেখি মায়ের মুখ চোখ ফ্যাকাশে, চোখ দিয়ে জল পড়ছে এবং গলদ ঘর্ম, মানে সারা এই মানে একে তো আগস্ট মাসে একটা ভ্যাপসা গরম, গা দিয়ে মানে ঘাম জমছে, করছে। আমি তখন মায়ের হাতটা আর থরথর করে কাঁপছে, তখন মাকে আমি গিয়ে না এরকম, মানে আমার হাতটা দিয়ে মাকে এরকম জড়িয়ে ধরলাম, মা কি হয়েছে কি হয়েছে? তখন মা বললো, চল আমরা কোথায় গিয়ে বসি, কোথায় গিয়ে একটু বসি। আমি রাস্তায় কোথায় তুমি বসবে? তারপরে একটা না মুদির দোকান আছে ওদের একতলায়, সেখানে একটা চাতাল মতন করা আছে ওদের বাড়ির উল্টো দিকটা। তো সেখানে একটু ছায়া ছিল, আমরা গিয়ে তখন বসলাম। গিয়ে বসে তো মা তখন রুমাল বার করে মুখ চোখ মুছছে। আমি না একটা সাংঘাতিক জিনিস দেখলাম রে ঝুলন, আমি একটা সাংঘাতিক জিনিস দেখলাম, তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না। আমি এখন তোকে কিছু বলতে পারছি না, চল আস্তে আস্তে আমরা ট্যাক্সি করে বাড়ি চলে যাই, আমি বাসে উঠতে পারবো না, আমার গলা শুকিয়ে কাট, আমি আর কথা বলতে পারছি না। বলতে বলতে মা না মানে কথাটা আটকে যাচ্ছে। তখন আমি বললাম চলো, তা রাস্তার মোড় থেকে ট্যাক্সি করে বাড়িতে এলাম। এসে তখন বাপিকে বলে, মা কী কারণে ভয় পেয়েছে, দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসেছে। বাবাকে বাপি প্রশ্ন করছে, এই তো একটু আগে গেলে, 1 ঘন্টাও হয়নি, আবার এর মধ্যে চলে এলে। তখন মা বলো ওরা নেই, বলে জামা কাপড় ছেড়ে, আমরা জামা কাপড় ছেড়ে এবার মা আরম্ভ করলো বলতে। মা যখন বেলটা বাজিয়েছিল, 2-3 বার বললাম বেলটা বাজাচ্ছে, কেউ নেই। তারপরে শেষের দিকে কি হয়েছে জানো, ওই ওদের যে ঢুকেই যে ড্রয়িং রুমটা আছে, সেই ড্রয়িং রুম থেকে শুধু মা নাকি এতটা দেখতে পেয়েছেন, একটা সাদা পাঞ্জাবি যেরকম ওপর পোর্শনটা হয়, সেই পাঞ্জাবিটা পরা এবং নীল, মানে স্পষ্ট মা দেখেছে এরকম নীল দিয়ে ওই পাঞ্জাবিটার ওপরে কাজ করা, এবং মেসোমশাই ওই ড্রয়িং রুম থেকে একটু মানে ছায়া মাখা আবঝার মতন, মানে অস্পষ্ট যাকে বলতে চাই। এবং সবচেয়ে বড় কথা, মেসোমশাই খুব ফর্সা ছিলেন তো, এবং চোখ দুটো কটা ছিল, একটু ঘোলাটে টাইপের রং ছিল। তো ওই আই হোলের মধ্যে মেসোমশাইয়ের ওই চোখটা, ওই ঘোলাটে চোখটা আই হোল দিয়ে, যদি ওদিকে কেউ থাকে তো কেউ বেলবাজারে দেখে না, সেও ওই হোল থেকে দেখছে ওই আই হোল দিয়ে, তো দেখছে। এবং মাথাটা নাকি, মানে ওই চোখটা নাকি এরমভাবে নড়ছে, তার মানে বোঝাতে চাচ্ছে ওরা নেই বা কিছু। এবং মা বলল আস্তে আস্তে চোখটা ঠিকরে অ্যাজ ইফ আই হোল থেকে ব্যাপারটা বেরিয়ে এপারে চলে আসবে, এই রকম হয়ে বড় হতে হতে এরকম নাকি হয়ে আসছিল। এটা মা দেখেছে এবং উপলব্ধি করেছে।
তাই জন্য মা যাতে বেরিয়ে সামনে না আসে, মা দৌড়ে দৌড়ে জন্য সিঁড়ি থেকে নেমে চলে গেছে। ভাবো কি সাংঘাতিক ব্যাপার চলে এসছে। যদিও আমার বাপি এসব বিশ্বাস করে না বলে করেনি, কিন্তু আমি কিন্তু বিশ্বাস করেছিলাম, কারণ কেন সে বাজে কথা বলতে যাবে। তারপরে তো আমরা অনেক দিন যাইনি এবং আস্তে আস্তে যাওয়া আমাদের কমিয়ে দিয়েছিলাম। ওরা এসছে, অনেকবার এসছে, তোরা যাস না কেন রে, যাস না কেন রে। মা তো আর বলতে পারছে না কেন যাচ্ছে না, সেটা কি করে বলবে বলো, বলা তো যায় না। হয়তো ওরা বিশ্বাস করবে না, মিথ্যে কথা বলবে, কিন্তু এটা মিথ্যে কথা নয়। এইরকম উপলব্ধি আর একজনের সঙ্গেও হয়েছে। কে বলো তো, আমার মামাতো বোন। সে তখন খুব ছোট, ক্লাস 5-এ পড়ে, তখন মেসোমশাই মারা গেছে। তা গেছে তো ওরও যখন ছুটি ছাটা হতো না, তখন আমার মামা মামি ওকে ওদের বাড়িতে রেখে দিয়ে আসতো, ওখানে থাকতো এক সপ্তাহ। হয়তো এই শনিবার মামা দিয়ে এলো, পরে রোববার বা শনিবার মামা মামি গিয়ে দুজনে হয়তো নিয়ে এলো। তো সেই রকম দিয়ে এসেছিলো, কারণ মামা বাড়িতে নাকি এরাই ফোন করে বলেছিল যে আমরা একা একা থাকি, ওকে দিয়ে যান আমাদের বাড়িতে, তাহলে ও কিছুদিন আমাদের ভালো লাগবে। তখন সেই মতো মামা দিয়ে এসেছিলো ওকে। তো ও নাকি যখন বাথরুমে যেত, তখন নাকি ও নাকি কিছুটা ভয় পেত, বা ও বাচ্চা মেয়ে তো ঠিক ওইভাবেও ব্যক্ত করতে পারতো না। এবার যেদিনকে ঘটনাটা ঘটলো, ওরা ওকে কিছু হোমওয়ার্ক দিয়ে, মানে কিছু অঙ্ক করতে দিয়ে, বা বাক্য রচনা, মেক সেন্টেন্স দিয়ে, বা কিছু গ্রামার পোর্শন দিয়ে ওরা, মানে আমার দিদি ওকে দিয়ে বসিয়ে রেখে, কেন নাহলে ও টিভি দেখবে, অত টিভি দেখা তো উচিত তা করে রাত্রিবেলা সন্ধ্যের দিকে মা মেয়ে রান্নাঘরে রাত্রিবেলা রান্না করবে হয়তো, ও হয়তো মানে আমার দিদি হয়তো মাসিমাকে হেল্প করে দেবে, ওইরকম করতো। তো ও সেদিনকে বসে বসে খাটের মধ্যে বসে একটা মানে টুলের মতন বা পিঁড়ির মধ্যে ওই খাতা রেখেও লিখছে, এবং সেই ঘরেই মেসোমশাই থাকতো, এবং সেই ঘরের বাথরুমই মেসোমশাই ইউজ করতো, এবং তাই জন্য সেই ঘরেতেই মেসোমশাই যে শ্রাদ্ধ হয়েছিল, যেই ফটোটা, সেই ফটোটা ওখানে টাঙানো ছিল। ও শুনতে পাচ্ছে বাথরুম থেকে একটা গোঙানির আওয়াজ, কেউ পড়ে গেলে বা ঠিক মতন কথা বলতে না পারলে, বা হয়তো স্ট্রোক হলে একটা গোঙানির কথা, মানে কথা বলতে পারছে না, একটা অস্পষ্ট কথা, সেই রকম একটা গোঙানির আওয়াজ ও বারবার পাচ্ছিল। এবারও ছোটো মেয়ে তো, ও বোঝেনিও হয়তো পাশের ফ্ল্যাট থেকে কিছু হচ্ছে, এটাও ভেবে ও মনোযোগ দিয়ে যা ওরা করতে দিয়েছিল, অঙ্ক হোক গ্রামার হোক, ও করতে আরম্ভ করলো। হঠাৎ ও তাকিয়ে দেখলো ওই ফটো থেকে, ফটোর যে ব্যক্তি সে বেরিয়ে এসে খাটের সামনেটা দাঁড়িয়ে আছে, এবং খুব রাগান্বিত চোখে এরকম হাত দিয়ে নাকি বলছে এরকম, মানে তুমি চলে যাও। মানে উনি মারা যাবার পর যে মানুষটা এত লোকজন ভালোবাসতো, যেই মানুষটা চাইতো যে লোকজন আসুক তাদের বাড়িতে খাওয়া দাওয়া করুক, আমার বেলা তো আমাকে ছাড়তেই চাইতো, থেকে যা আরও 2 দিন থেকে যা, মানে খুব ভালোবাসতো, লোক ভালোবাসতো, এবং নিজে যেমন খেতে ভালোবাসতো মানুষজনকেও খাওয়াতো। সেই মানুষটা চলে যাবার পর লোক, মানে মানুষ আসুক ওদের ফ্ল্যাটে, সেটা কিন্তু সে একদম মানতে পারছিল না। এবং ও তখন প্রচণ্ড কাটিয়ে আরম্ভ করলো, এবং বললো আমি এক্ষুনি বাড়ি যাবো। তখন বলে এত রাত্রি তোকে কে বাড়ি নিয়ে যাবে? তারপরে মানে আমার মা বাড়িতে ফোন করা হলো যে তুই কালকে এসে নিয়ে যা। আমার মাসিমা বললো, তখন বলছে কেন হঠাৎ কালকে নিয়ে আসবো কেন, এই তো 2-3 দিন হলো দিয়ে এসেছি। বলো তা জানি না, তোর মেয়ে কান্নাকাটি করছে। তখন মামা যখন নিতে গেছিলো, মামা মাইমা দুজনে, তখন বলেছিল আসলে ওকে তো সন্ধ্যেবেলা আমরা পড়তে বসাই, ও পড়াশুনো ফাঁকি দেবে বলে হয়তো মানে চলে যাচ্ছে। তখন ওই মেয়েটি, ওই বাচ্চা 5-এ পড়া মেয়েটি কোনো কথা ওদের সামনে বলেনি। ও বাড়িতে এসে আমার সব মামা মাইমাদের বসিয়ে এই পুরো কথাটা বলেছিল। তখন আমাদের গল্পটাও তো মা গিয়ে বলেছিল, তখন ওরা বলে ওমা তাই তো, তাহলে তো আমার মায়ের কথা, তাও ও তোর ভুল কথা কিছু বলেনি, ঠিক কথা বলেছে। এবং পরবর্তীকালে কি হলো যেন, আমার দিদি যে মানে ওই মাসিমার যে মেয়ে, আমার দিদি, নামটা বলছি না, দিদি, সে কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিল কোনো কারণে, সেও হয়তো সেইগুলো দেখতো। এবং আর একটা জিনিস লক্ষ্য করা গেছে, আমার আত্মীয় স্বজন যারা গেছে, এবং আমার মাও লক্ষ্য করেছে, আমার বিয়ের পর মাও তো গেছে, লক্ষ্য করেছে যেই মুহূর্তে কেউ বেল বাজায় তখনও দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরতো, এবং মা বলতো কিছু না, দেখি কে এসছে, দেখি কে আসবে, দেখি
দেখি আমি আগে আই হোল দিয়ে দেখে নিই, তারপরে দরজা খুলবো। তার মানে ওই বেল বাজানোতেও কোনো ঘটনা আছে কিনা সেটা তো আমরা ঠিক জানি না। কে বিয়ে করবে বলো, সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেল। এখন মাসিমাও নেই, 2000 বললাম না 18 সালে চলে গেছে। এখন ওই পুরো 3 কামরা অত বড় ফ্ল্যাট বাড়িতে সে কী করে আছে, আমরাও আর ভয় যাইও না, খোঁজ খবরও রাখি না। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে টিয়া পাখি ছিল। তো মেসোমশাই যখনই আসতো ওই টিয়া পাখিটাকে মানে খাঁচার বাইরে থেকে আদর করতো এবং ওর জন্য সুন্দর সুন্দর কাঁচা লঙ্কা কিনে নিয়ে আসতো, ছোলা, তারপরে কাঁকড়ি দানা এইসব কিনে নিয়ে আসতো। পাখিটাকে খুব ভালোবাসতো। যেদিন দুপুরে মারা গেছে, আমার 11 থেকে 12 ওটার পরীক্ষা ছিল বলে দুপুরবেলা তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, মানে 12টায় ছুটি হয়ে যেত স্কুল, মানে যারা আমরা পরীক্ষা দিচ্ছি 11 থেকে 12। তো আমি মোটামুটি 1টার মধ্যে বাড়ি চলে আসতাম, চলে এসে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়তাম। তো আমি তো জানি না 12টা নাগাদ আমার ওই মেসোমশাই চলে গেছে। ঠিক 1:30 2টোর সময় পাখির খাঁচাটা না এরকম বন বন করে কেউ ঘুরিয়ে দিলে যেমন ঘরে না, সে ঘুরছে। আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে বুঝতে পারছি না সেটা ঘুরছে। পাখিটা, ওই টিয়া পাখিটা তারও স্বরে ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করছে। তখন আমার ঘুম ভেঙে গেছে, আমি ভেবেছি বোধহয় বেড়াল দেখেছে। তা আমি দৌড়ে দৌড়ে গেছি মানে বারান্দায়, ও পেছনে বারান্দায় থাকতো, বেড়াল টেড়াল তো যেতই। তখন দেখলাম না বেড়াল টেড়াল তো নেই, কিন্তু ঘূর্ণির মতন ওই খাঁচাটা ঘুরছে। এটাও একটা অস্বাভাবিক ঘটনা। তোমাদের আগে আমি বলতে ভুলে গেছি, এই ঘটনাটাই আগে হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আমার এই সত্যিকারের ভৌতিক ঘটনা? তোমরা, আমি এখন হেসে হেসে বলছি, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আমরা মানে ভয় কাঠ হয়ে গেছিলাম। কেমন লাগলো আমার এই সত্যিকারের ভৌতিক ঘটনা জানিও, এবং তোমাদেরও এরকম অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে নাকি প্লিজ জানিও, আমি শুনবো, আমার খুব ভালো লাগবে। আর ভাল লাগলে প্লিজ লাইক কেমন করো, এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।